কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের ঘটনা কিভাবে সীমান্ত পেরিয়ে আরেকটা দেশে একেবারে আগুন ধরিয়ে দিতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা সময়ের কথা বলবো। একটা সময় যখন ভারতের একটা ঘটনা বাংলাদেশে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংহিংসার জন্ম দিয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হল কিভাবে এই রাজনৈতিক আর ধর্মীয় রাগ, এই ক্রোধ কোনো কাট্টার মানে না, সীমান্ত পেরিয়ে গিয়ে একটা দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এমন ভয়াবহভাবে তার শিকার বানায়। এর শুরুটা কিন্তু হয়েছিল ভারতে। তারিখটা ছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, আর তার ঠিক পরের দিন, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এর ভয়াবহ প্রতিক্রিয়া শুরু হয়ে গেল বাংলাদেশে। ঘটনা একটা, কিন্তু তার বিধ্বংসী ঢেউ আছড়ে পড়ল দুটো দেশে। তো এই যে সংহিংসতার কথা বলছি, এটা ঠিক কিভাবে শুরু হলো, কোথায় কোথায় ছড়িয়ে পড়ল? আসুন সেই ভয়াবহ দিনগুলোর ঘটনাগুলো একটু পরপর সাজিয়ে দেখি। বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ৭ই ডিসেম্বর সকাল হতেই হামলা হলো ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে। দুপুর হতে না হতেই একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, ভারত আর বাংলাদেশের মধ্যকার সেই ম্যাচটা ৫,০০০ বিক্ষোভকারী এসে ভণ্ডুল করে দিল। আর সন্ধ্যার মধ্যে পুরান ঢাকার অলিগলিতে হিন্দুদের দোকানপাট, বাড়িঘরে লুটপাট আর আগুন জ্বলতে শুরু করল। এখানেই শেষ না, পরের দিনের মধ্যেই এই হিংসার আগুন ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন জেলায়। আর রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছিল এই আক্রমণের একেবারে কেন্দ্রবিন্দু। লাঠি বাঁশ হাতে নিয়ে বিশাল বিশাল জনতা, তারা টার্গেট করছিল হিন্দুদের পরিচিত জায়গাগুলো, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মানে উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার, একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা। এমন একটা পরিবেশ যা সংখ্যালঘু সম্প্রদায়কে ভেতর থেকে একেবারে ভেঙে দেবে। এই হিংসার আগুন কিন্তু শুধু ঢাকা শহরেই আটকে ছিল না, খুব দ্রুতই এটা ছড়িয়ে পড়ল চট্টগ্রাম, কক্সবাজারের মতো জায়গাগুলোতে। এমনকি গ্রামের পর গ্রামেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলল। খবর আসছিল যে অনেক জায়গায় তো পুরো গ্রামই জ্বালিয়ে দেওয়া হয়েছে, ডজনের পর ডজন মন্দির ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, এই যে এত ধ্বংসের কথা বলছি, এর আসল চিত্রটা ঠিক কেমন ছিল? মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কত? এখানে বিষয়টা বেশ জটিল হয়ে যায়, কারণ যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আকাশ-পাতাল তফাত। এখন প্রশ্ন হল, এই ধ্বংসযজ্ঞের আসল মাত্রাটা ঠিক কী ছিল? মানে হতাহত বা সম্পদহানির সঠিক সংখ্যাটা জানা কেন এত কঠিন? কারণটা হলো, বিভিন্ন সোর্স থেকে যে রিপোর্টগুলো এসেছে সেগুলোর মধ্যে বিস্তর ফারাক। এই তথ্যের পার্থক্যটা একবার দেখুন। একদিকে মাইনরিটিজ অ্যাট রিস্ক প্রজেক্টের মতো একাডেমিক সোর্সগুলো বলছে শয়ে বাড়ি আর মন্দির ধ্বংস হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু সংসদ সদস্যরা যে বিবৃতি দিয়েছিলেন তাতে বলা হচ্ছে সংখ্যাটা হাজার হাজার, প্রায় ৩,৬০০ উপাসনালয়, ২৮,০০০ বাড়িঘর। ভাবা যায় দুটো রিপোর্টের মধ্যে এত বড় একটা ফারাক যে আসল সত্যিটা খুঁজে বের করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু বাড়িঘর বা উপাসনালয় নয়, অর্থনৈতিক ক্ষতির পরিমাণটাও ছিল বিশাল। সংখ্যালঘু অধিকার গোষ্ঠীগুলোর রিপোর্ট অনুযায়ী ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা। এটা কিন্তু ১৯৯২ সালের হিসেব। আজকের দিনে এই টাকার মূল্য আরও অনেক অনেক বেশি। এটা তো শুধু একটা সংখ্যা নয়, তাই না? এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের ভেঙে যাওয়ার স্বপ্ন, তাদের তছনছ হয়ে যাওয়া ভবিষ্যৎ। তবে এই ভয়াবহ ঘটনার গল্পটা শুধু ধ্বংস আর হতাশার মধ্যেই শেষ হয়ে যায়নি। অদ্ভুতভাবে এই ঘটনার ছাই থেকেই জন্ম হয়েছিল এমন একটা সাহিত্যকর্মের, যা শুধু বাংলাদেশ বা ভারত নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ১৯৯২ সালের এই ঘটনাগুলোই সরাসরি অনুপ্রেরণা দিয়েছিল তসলিমা নাসরিনের সেই বিখ্যাত এবং একই সাথে বিতর্কিত উপন্যাস লজ্জাকে। এই বইটা ছিল আসলে সংহিংসার বিরুদ্ধে কলম দিয়ে করা এক তীব্র প্রতিবাদ। লজ্জা, এই শব্দটার মানে তো আমরা সবাই জানি, কিন্তু এই উপন্যাসের শিরোনাম হিসেবে এটা ছিল আরও অনেক বেশি কিছু। এটা ছিল সেই সময়ের অসহিষ্ণুতার গালে কষে একটা চর, একটা পুরো জাতির নীরবতার বিরুদ্ধে যেন এক জ্বলন্ত প্রতিবাদ। কিন্তু যা হয় আর কি, সত্য বলার পরিণামটা সহজ ছিল না। বইটা ১৯৯৩ সালে বের হওয়ার সাথে সাথেই বাংলাদেশ সরকার এটাকে নিষিদ্ধ করে দেয়। শুধু তাই না,
বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী থেকে লেখিকাকে হত্যার হুমকি দেওয়া হয়, তার মাথার দামও ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত 1994 সালে তসলিমা নাসরিনকে নিজের দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। একবার ভাবুন তো, একটা বই, একটা উপন্যাসকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিটা সেই সময়ের সামাজিক অস্থিরতাকে কতটা পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই ঘটনার রেশ কি এখানেই শেষ? এর যে ক্ষত, যে দাগ, সেগুলো কি আজও পুরোপুরি শুকিয়েছে? আসুন এই সহিংসতার দীর্ঘমেয়াদী পরিণতিগুলো একবার দেখি। এর প্রভাব ছিল সত্যি সুদূর প্রসারী। এই ঘটনার পর বহু হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়ে চলে যেতে শুরু করে। একটা দীর্ঘমেয়াদী দেশত্যাগের স্রোত তৈরি হয়। এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে তার পরের বছর ১৯৯৩ সালে দুর্গাপূজার মতো বড় উৎসবও খুব সীমিত আকারে পালন করা হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা সামনে আসে তা হলো অন্য দেশের রাজনীতিক ঘটনা একটা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর তাই আজ এত বছর পরেও দক্ষিণ এশিয়ায় যখনই সংখ্যালঘু অধিকার বা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ওঠে, ১৯৯২ সালের এই সংহিংসার প্রসঙ্গটা বারবার ফিরে আসে। এটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে। এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিটা কতটা ঠুনকো হতে পারে আর এটাকে রক্ষা করাটা কতটা জরুরি। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন জাতীয় সীমানা রাজনৈতিক ক্রোধকে আটকে রাখতে পারে না, যখন এক দেশের আগুন অন্য দেশে ছড়িয়ে পড়ে, তখন সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্বটা আসলে কার? সমাজের, রাষ্ট্রের, নাকি আমাদের প্রত্যেকের? এই প্রশ্নটা আজও ততটাই প্রাসঙ্গিক, আর এর উত্তরটা হয়তো আমাদের সবাইকে একসঙ্গে খুঁজতে হবে।